হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 9 রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের উপরে যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা স্কুল নাম্বার 7 এর যে লং শর্ট কোশ্চেন এবং 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি স্কুল নাম্বার 6 অবধি কমপ্লিট করে দিয়েছি, যারা দেখোনি প্লিজ দেখে নিও। প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিয়েছি, তোমাদের প্লেলিস্ট রয়েছে আমার চ্যানেলের মধ্যে, তো সেখানে পরপর ভিডিওগুলো রয়েছে। আজকে আমরা স্কুল নাম্বার 7 অর্থাৎ তোমরা দেখবে 192 পেজের যে রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার যে স্কুলটি রয়েছে অর্থাৎ বিষ্ণুপুর হাই স্কুল, এই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। বলছে যে একজন ব্যক্তি একটি বই বিক্রি করে বইয়ের বিক্রয় মূল্যের উপর 20% লাভ করেন, তার ক্রয় মূল্যের উপর শতকরা লাভের হার কত হবে এখানে নির্ণয় করতে বলেছে। শতকরা লাভের হার কত বলেছে। আচ্ছা, তোমাদের আমি দুটো জিনিস আগে বুঝিয়ে দিই, তারপরে অঙ্কটা শুরু করবো। যেরকম আমার নিয়ম, যে প্রথম কথা হচ্ছে গিয়ে তোমরা আগে কোশ্চেনটাকে বোঝো, তারপরে তোমরা কিন্তু অঙ্কটা করা শুরু করবে। দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে কি, আহ যদি বলে তোমাকে বিক্রয় মূল্যের উপর, আমি একটা এক্সাম্পল নিলাম, তারপরে অঙ্কটা বুঝে নাও। বিক্রয় মূল্যের উপর 10% লাভ, আর একটা লিখলাম আমি ক্রয় মূল্যের উপর 10% লাভ। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, আগে এই দুটো আগে পার্থক্য জানো, তারপরে এই অঙ্কটা আমি করবো। দেখো বিক্রয় মূল্যের উপর 10% লাভ, যার উপর বলবে এবং পার্সেন্টেজ যদি বলবে না, তাহলে 100, যেটা পার্সেন্টেজ মানে 100-র মধ্যে হবে, যার উপর বলবে সেটাকে 100 ধরে নিবে। তাহলে অ্যাকচুয়ালি এর কথার অর্থ হচ্ছে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকা হয়, তবে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য হবে সমান কত টাকা, 90 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? কেন বললাম বলো। সবসময় লাভ কি হয়, বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য কম হয়, কারণ কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে আমার কি হয়, লাভ হয়। তাই বিক্রয় মূল্যের উপর 10% লাভ বলে দেওয়ার অর্থ হচ্ছে কি, যেটার উপর বলবে সেটাকে প্রথমে 100 টাকা ধরে নিবে। তারপরে লাভ মানে কি, যেহেতু বিক্রয় মূল্য 100 টাকা আছে, তাহলে নিশ্চয়ই 10 টাকা লাভ হয়েছে, তার মানে ক্রয় মূল্য নিশ্চয়ই কত টাকা হবে বলো, 90 টাকা হবে। ইয়েস অর নো? এবারে ক্রয় মূল্যের উপর 100 টাকা লাভ, এই কথার অর্থ হচ্ছে গিয়ে কি, যে যার উপর বলেছে মানে ক্রয় মূল্য আমি চোখ বন্ধ করে 100 লিখে নিব, ক্রয় মূল্য আমার কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। কিন্তু এখানে বিক্রয় মূল্য কত হয়ে যাবে বলো, এখানে বিক্রয় মূল্য হয়ে যাবে 110 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? কেন? কারণ বেশি দামে বিক্রি করতে হবে তখন। 10% লাভ বলেছে, যার উপর বলবে সেটাকে 100 ধরবে। এবারে লাভ ক্ষতি তোমরা বুঝতে পারছো, যে ক্রয় মূল্য যদি আমার লাভ যদি থাকে, ক্রয় মূল্য যেটা থাকে বিক্রয় মূল্য তার থেকে বেশি হবে। লাভ থাকলে, আর ক্ষতি হলে বিক্রয় মূল্য কম দামে বিক্রি করলে তবে গিয়ে ক্ষতি হবে। ঠিক আছে, সেইভাবে তোমাদের কিন্তু ব্যাপারটাকে বুঝে নিতে হবে। এবারে এইখানে যে কোশ্চেনটা বলেছে দেখো, আমি একের দাগের কোশ্চেন করছি। অ্যান্সার বলছে যে এক ব্যক্তি বই বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 20% লাভ করে। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ কথার অর্থ, চোখ বন্ধ করে আমি প্রথমে লিখে নিব যে বিক্রয় মূল্য সমান 100 টাকা। ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? এবারে ক্রয় মূল্য তাহলে কত হবে, ক্রয় মূল্য কত হবে। আচ্ছা, লাভ বলেছে, নিশ্চয়ই ক্রয় মূল্য কম হবে। ইয়েস অর নো? ক্রয় মূল্য নিশ্চয়ই কত হবে, কম হবে। যেহেতু আমার লাভ বলেছে, বিক্রয় মূল্য বেশি হবে, তাহলে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়ে যায়, ক্রয় মূল্য তখন কত হয়ে যাবে বলো, 80 টাকা, কারণ 20 টাকা তার লাভ হয়েছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। এবারে বলছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, লাভের হার কত। তাহলে অ্যাকচুয়ালি কত লাভ হচ্ছে বলো এখানে, তাহলে শতকরা লাভ, শতকরা লাভ কার উপর বলেছে, ক্রয় মূল্যের উপর। তাহলে লাভ এখানে কত, অ্যাকচুয়ালি 20 টাকা লাভ হবে, কিন্তু আগে ছিল বিক্রয় মূল্যের উপর, এখন আমি করব ক্রয় মূল্যের উপর, মানে ডিভাইডেড বাই 80 গুণিত 100, এটাই হবে আমাদের টাকা। শতকরা যেহেতু লিখে দিয়েছি, তাহলে 20 4 80, 4 25 100, অ্যান্সার হবে বলো 25 টাকা। ঠিক আছে, 20 4 80, 20 5 100, তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর, 25 টাকা। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো। বলছে একটি সমবাহু ত্রিভুজের 15√3 হচ্ছে তার উচ্চতা সেন্টিমিটার, ত্রিভুজের পরিসীমা কত। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের প্রথম কথা হচ্ছে, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা কি ছিল। এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, তার উচ্চতার সূত্র কি ছিল বলো। উচ্চতার সূত্র ছিল যে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ওকে, √3/2 ইন্টু বাহু হচ্ছে
তাদের মধ্যে কি ছিল বলো, উচ্চতা ছিল। ইয়েস অর নো? এবারে এইটার মানে কি নিশ্চয়ই 15√3টা হচ্ছে √3/2 ইন্টু বাহু, ঠিক আছে না? এবারে বাহুর দৈর্ঘ্য আমি জানি না, তাহলে √3/2 ইন্টু বাহু, এইটাকে আমি লিখতে পারি 15√3 শর্তানুসারে। তাহলে দেখো √3 কেটে যাবে, বা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে বলো, বাহুর দৈর্ঘ্য 15 কত হচ্ছে, 30 হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? এবারে প্রত্যেকটা বাহু হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার করে। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রত্যেকটা বাহু হচ্ছে 30 সেন্টিমিটার করে। তাহলে পরিসীমা কত হয়ে যাবে বলো, পরিসীমা কত হয়ে যাবে? পরিসীমা, ত্রিভুজের পরিসীমা সূত্র কি, তিনটা বাহুর যোগফল, বা এখানে যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে, তুমি 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য করতে পারো। ঠিক আছে, মানে 3টা 30কে আমি যোগ করে দিব, এত সেন্টিমিটার, মানে অ্যান্সার হচ্ছে কত বলো, 90 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে আমাদের অ্যান্সার হবে 90 সেন্টিমিটার। তাহলে অপশন 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 ডি হবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলেছে দেখো এবিসি এর এসি এবং বিসি বাহু দুটির মধ্যবিন্দু গুলি হলো ডি ও ই। যদি ইডিসি সমান 75 ডিগ্রি এবং ডিসিই সমান 35 ডিগ্রি হয়, তাহলে এবিসি এর মান নির্ণয় করতে বলেছে। খুব ইজি অঙ্ক, ভালো করে শুনে নাও একটু। তোমাদের উপপাদ্যগুলোকে প্রয়োগ করতে হবে, দিলে তোমরা এটাকে ভালো করে করতে পারবে। ঠিক আছে, আমি কিভাবে করছি মন দিয়ে দেখে নাও। যদি পারবে তোমরা আগে নিজে চেষ্টা করো। তাহলে প্রথম কথা হচ্ছে কি, আমাকে ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে দেখো, প্রথমে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ত্রিভুজটা আঁকলাম। এবারে বলেছে দেখো এবিসি ত্রিভুজ, নাম দিয়ে দিব আমরা এখানে এবিসি, এ বি সি। বলছে এসি এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডিওই। এসি এবং বিসি, প্রথমে এসি বাহুর মধ্যবিন্দু এটা নিলাম ডিই, না ডি বলেছে, সরি, এটা নিলাম আমি ডি। আর বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে আমাকে ই, এখানে আমি ই নিলাম। এবারে বলে দিয়েছে দেখো ইডিসি 75 ডিগ্রি যদি হয়, ইডিসি ইডিসি মানে এটা আমি যোগ করব, এইটা আমার 75 ডিগ্রি। আর কি বলে দিয়েছে এখানে, ইডিসি 75 ডিগ্রি, এইটা হচ্ছে 75 ডিগ্রি। আর ডিসিই 35 ডিগ্রি, ডিসিই এটা হচ্ছে তোমাদের কত বলো, 35 ডিগ্রি। ওকে, বলছে এবিসি এর মান কত, এই 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 কোণটার মান আমাকে জানতে দিয়েছে। এবারে একটা জিনিস বলো আমাকে, এই যে ত্রিভুজটা বেরিয়েছে না, এই যে ত্রিভুজটা ডিইসি, এই ত্রিভুজের ডিইসি, এই কোণটা কত হবে, কোণ ডিইসি এর মান কত হবে বলো, কোণ কোণ ডিইসি এর মান কত হবে? 180 থেকে যদি আমি মাইনাস করে দিই এই দুটো কোণের যোগফল, তাহলে আমরা কি জানি, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, দিলে আমি কি পেয়ে যাবো, এইটা পেয়ে যাবো। এই দুটো যোগ, 180 থেকে যোগ করে বাদ দিয়ে দিলে, ঠিক আছে। তাহলে 180 মাইনাস তোমার হবে 110 ডিগ্রি, মানে হচ্ছে এখানে পাচ্ছি আমি 70 ডিগ্রি। আসন্ন তাহলে 70 ডিগ্রি, এটা হচ্ছে আমার 70 ডিগ্রি। ক্লিয়ার? এবারে কি বলেছে দেখো, যে এবিসি এর মান, এই কোণটার মান কত। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটা উপপাদ্য তোমরা পড়েছো, ভালো করে শুনবে, যে কি উপপাদ্য পড়েছো বলো, যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ কি হয় বলতো, তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়। ইয়েস অর নো? তার মানে দেখো এখানেও সেই জিনিসটা রয়েছে, এটাকে উল্টো রয়েছে। দেখো এ সি বি, এই যে ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ই, এদের সংযোজক সরল রেখাংশ, তাহলে কি হবে বলো, এ বি এর সমান্তরাল হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি হবে, সমান্তরাল হবে। ওকে, এবারে সমান্তরাল সরলরেখা দেখো, এইরকম যদি সমান্তরাল সরলরেখা হয়, তার ছেদক বা ভেদক যদি হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি হয়, সমান হয়। ইয়েস অর নো? মানে হচ্ছে এটা অনুরূপ কোণ। আবার এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান হয়, অনুরূপ কোণ। এদিকের এই কোণটার সঙ্গে এটা অনুরূপ, এটাও অনুরূপ। এগুলো তোমাদের নিশ্চয়ই বলার প্রয়োজন নেই, অনুরূপ কোণ, জাস্ট আমি কনসেপ্ট গুলো বলে দিচ্ছি। তাহলে দেখো এই যে এই দুটো যদি আমার সমান্তরাল হয়, এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। একই রকম ভাবে এখানে দেখো এই বাহু এবং এই বাহু যদি সমান্তরাল হয়, এটাকে যদি তুমি ছেদক বা ভেদক ধরো, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি হবে, সমান হবে না? তার মানে ডিইসি যেটা বেরিয়েছে, ডিইসি যেটা বেরিয়েছে এটা হবে এইটার সঙ্গেও সমান, তাহলে 70 ডিগ্রি হয়ে যাবে না? তাহলে অতএব কোণ এবিসি সমান হচ্ছে কোণ ডিইসি। কেন বলতো, এটা হয়ে যাবে আমাদের অনুরূপ বাহু। ক্লিয়ার হয়েছে? এটা হয়ে যাবে কি আমাদের অনুরূপ কোণ, এটা হয়ে যাবে আমাদের আহ অনুরূপ কোণ। ঠিক আছে, কেন, কারণ ডিই,
ডিই সমান্তরাল এবি। ক্লিয়ার? ডিই সমান্তরাল এবি, তার মানে এখানে অ্যান্সার হবে কত বলো, 70 ডিগ্রি। ওকে, অ্যান্সার কত হবে আমাদের, অ্যান্সার কত হবে আমাদের, 70 ডিগ্রি। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, বলছে একটি পরিসংখ্যা বিভাজনের একটি শ্রেণী বা বিভাগের মধ্যমান বলে দিয়েছে 15, শ্রেণীটির প্রসার দৈর্ঘ্য 4 হলে শ্রেণীটির নিম্নসীমা কত হিসেব করতে বলেছে। দেখো, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার কি হয় বলতো, যে যতগুলো আমাদের শ্রেণী থাকে তাদের যে দৈর্ঘ্যগুলো হয় তাদেরকে শ্রেণীর প্রসার দৈর্ঘ্য বলা হয়। ঠিক আছে, এবারে নিম্নসীমা কত এখানে জানতে চাইছে, মধ্যমান বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে তোমরা সবসময় কি করবে বলতো, এটার ক্ষেত্রে কি করবে, এটা হচ্ছে 2-এর 1-এর দাগ। এটার ক্ষেত্রে কি করবে, জাস্ট আমি আগে বুঝিয়ে দিই। দেখো, ধরো এইখান থেকে এটা একটা শ্রেণী রয়েছে, ইয়েস অর নো, তোমাকে মধ্যমান বলে দিয়েছে, এটা 15 বলে দিয়েছে। ঠিক আছে, এবারে এইখান থেকে এই দৈর্ঘ্যটা বলে দিয়েছে তোমাদের 4, এখান থেকে এই দৈর্ঘ্যটা এটা বলে দিয়েছে 4। তাহলে বলো, এটা যদি মধ্যমান হয়, এটা যদি আমাদের 15টা যদি মধ্যমান হয়, তার মানে এইদিকে 2 বেশি আছে, এইদিকে 2 বেশি আছে, তাহলে 15 থেকে আমার মাঝখানে এটা পুরোটা 4 যদি হয়, 15 থেকে 2 বেশ কম আছে, 2 বেশি আছে, তার মানেই তো টোটাল আমার 4 হচ্ছে, হ্যাঁ কি না? টোটাল আমার কি হচ্ছে, 4 হচ্ছে। তাহলে 15 থেকে 2 বাদ দিলে অ্যাকচুয়ালি নিম্ন সীমা 13 হবে, উচ্চ সীমা হবে আমাদের 17। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এখানে, প্রথমে লিখলে শ্রেণীর মধ্যমান হচ্ছে 15, এবং শ্রেণীর প্রসার দৈর্ঘ্য কত আছে, 4, লিখলে সমান। অতএব শ্রেণীটির শ্রেণীটির নিম্ন সীমা নিম্ন নিম্ন সীমা সমান 15, নিম্ন সীমা যেহেতু আমার মাইনাস করতে হবে, 4/2 সমান হচ্ছে 15 - 2 সমান 13। ঠিক আছে, আগের কথাগুলো লিখে নিবে, শ্রেণীর মধ্যমান সমান শ্রেণী প্রসার দৈর্ঘ্য সমান, তারপরে শ্রেণীর নিম্ন সীমা। এবারে যদি বলতো শ্রেণীটির উচ্চ সীমা, শ্রেণীটির উচ্চ সীমা যদি বলতো, তখন অ্যান্সার কি হতো বলো, 15 প্লাস 4/2 করে দিতে, তাহলে 15 + 2 সমান কত হতো, 17। কিন্তু এটা আমার বলেনি। এবারে দেখো, এদের মধ্যে শ্রেণীর দৈর্ঘ্য কত, 17 - 3, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত আমাদের 4, শ্রেণীর প্রসার দৈর্ঘ্য হয়ে গেল। ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। এটা হয়ে গেল 1-এর দাগের কমপ্লিট শর্ট প্রশ্ন, এবং 2-এর দাগের 2 নম্বরের প্রশ্নগুলো একটা হলো। এবারে এর পরের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব, তার আগে বলে দিই, যারা এতক্ষণ ভিডিওটি দেখছো অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো। প্রচুর অঙ্ক করাবো তোমাদের আমি, প্রচুর তোমাদের উপকারেও লাগবে। তোমাদের প্রবলেম যদি হয় তোমরা কমেন্ট সেকশনে জানাও, কেমন লাগছে সেটাও জানাও, একটা মোটিভেশন ফিল করি এবং নতুন অঙ্ক নিয়ে আসবো তোমাদের কাছে। তো কমেন্ট করে জানাও কেমন লাগছে, খারাপ লাগলেও জানাও, ভালো লাগলেও জানাও। ঠিক আছে, তো শুরু করবো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলছে একটি আয়তাকার পার্কের প্রস্থ 30 মিটার, ক্ষেত্রফল 1200 বর্গমিটার, পার্কটি কর্ণ বরাবর একটি রাস্তা তৈরি করা হয়েছে, রাস্তাটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো 3-এর দাগের প্রশ্নটা কত ইজি, দেখো কিন্তু হয়তো পড়ার পরে তোমাদের মনে হচ্ছে যে অনেক কঠিন। তাহলে প্রথমে একটা আয়তাকার পার্ক রয়েছে, আমি একটা আয়তাকার পার্ক মোটামুটি এঁকে নিলাম। ওকে, দৈর্ঘ্য বলে দিয়েছে, এই পার্কের প্রস্থ বলে দিয়েছে আমাকে। ঠিক আছে, প্রস্থ কত বলে দিয়েছে বলো, 30 মিটার, তাহলে এদিকেও কত হবে, 30 মিটার। এবার এর ক্ষেত্রফল বলে দিয়েছে কত বলো, 1200 বর্গমিটার, মিটার স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে না, বর্গমিটার, তাহলে এইটা যদি ক্ষেত্রফল 1200 বর্গমিটার হয়, তার মানে বলো আমাকে 1200 বর্গমিটার যদি হয়, তাহলে এর দৈর্ঘ্য কত হবে বলো, নিশ্চয়ই 40 মিটার হবে। কারণ আমরা জানি কি বলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তো 40 × 30 করলে আমার ভেতরের ক্ষেত্রফল পেয়ে যাব। কিন্তু চেয়েছে কি যে এদের কর্ণ বরাবর যদি আমি কিছু একটা অঙ্কন করি না, এদের কি বরাবর বলো, কর্ণ বরাবর একটি রাস্তা তৈরি করি, এরকম কর্ণ বরাবর একটা কি করেছে, রাস্তা তৈরি করেছে, বলছে ওই রাস্তাটির দৈর্ঘ্য কত, এই রাস্তাটার দৈর্ঘ্য কত হিসেব করে লিখতে বলেছে। তাহলে আমরা একদম বেসিক থেকে শুরু করব। দেখো যে আয়তাকার পার্কের প্রস্থ 30 মিটার, আয়তাকার পার্কের ক্ষেত্রফল 1200
বর্গমিটার। ওকে, তাহলে আয়তাকার পার্কের দৈর্ঘ্য সমান কি হবে, ক্ষেত্রফল বাই প্রস্থ করলেই আমরা কি পাবো, দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে হচ্ছে কত, 3 40 120 40 মিটার, ইয়েস অর নো? তাহলে 40 মিটার পেয়ে গেলাম। তাহলে এইটাও হবে কি আমাদের 40 মিটার। এবারে বলো আমাকে, এইটা 30, এটা 40, আর আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এটা ভূমি, এটা লম্ব হয়ে গেছে, অতিভুজ পেয়ে যাব আমি। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কি হবে বলো, তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, লম্ব মানে 30, ভূমি মানে কত 40, রুট ওভার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, আমরা জানি কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ওকে, তাহলে দৈর্ঘ্য কত এখানে 40 স্কোয়ার প্লাস প্রস্থ মানে কত 30 স্কোয়ার। ওকে, এত মিটার মানে হচ্ছে 1600 প্লাস 900 মানে হচ্ছে 2500 মিটার, মানে হচ্ছে 50, 5 5 25। তাহলে কর্ণ আমি কত পেয়ে গেলাম বলো, 50। কর্ণ আমি কত পেয়ে গেলাম, 50 মিটার। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে লিখতে পারি আমি এখানে যে রাস্তাটির দৈর্ঘ্য, অতএব রাস্তাটির দৈর্ঘ্য 50 মিটার। ক্লিয়ার হচ্ছে, একদম ইজি কোশ্চেন ছিল কিন্তু। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের 50 মিটার। চারের দাগের অঙ্ক করবো, দেখো কি বলেছে এখানে। একটি আচ্ছা এটা 2 হলো, এটা 3। ঠিক আছে, একটি দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? 15% ক্ষতি বলেছে, তাহলে বলো আমাকে 15% ক্ষতি কথার অর্থ কি? 15% ক্ষতি, এই কথার অর্থ হচ্ছে গিয়ে ক্রয় মূল্য। আচ্ছা, প্রথমে যেটা বললাম না, কার উপরে ক্ষতি, কার যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি বলে দেয় তখন আলাদা কথা, ওইভাবে নিয়ম হবে। যদি ক্রয় মূল্যের উপর ক্ষতি বা বিক্রয় মূল্যের উপর ক্ষতি না লেখা থাকে, তাহলে সবসময় মনে রাখো ওটা ক্রয় মূল্যের উপরই আছে। তাহলে ক্রয় মূল্য আমার তো সবসময়, তাহলে এটা 15% ক্ষতি মানে কিছু দেওয়া নেই, তার মানে নিশ্চয়ই ক্রয় মূল্যের উপরই আছে, এটা একটু মাথায় রেখে দাও। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, আর বিক্রয় মূল্য কত হবে বলো, ক্ষতি বলেছে 100 - 15 মানে হচ্ছে তোমার 85 টাকা। ঠিক আছে, এবারে চেয়েছে কি বলো এখানে, চেয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে অতএব ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত ক্রয় মূল্য কত, 100 × 85। ঠিক আছে, 5 × 20 = 100, 5 17 5 85, তাহলে অ্যান্সার হচ্ছে 20 × 17। ঠিক আছে, তো আজকে দেখো সব কমপ্লিট করে দিলাম তোমাদের আমি। আর কিন্তু নেই, 1 নাম্বার 2 নাম্বারের প্রশ্ন এগুলো কমপ্লিট করে দিলাম। যদি কোনো কোশ্চেন অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাও। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করার, অনেকে ভিডিও দেখছো লাইক করো, যদি ভালো লাগে তো লাইক করবে অবশ্যই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। দেখো আজকে স্কুল নাম্বার 7 কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা স্কুল নাম্বার 8-এর, স্কুল নাম্বার, এটা 7 কমপ্লিট, স্কুল নাম্বার 8-এর লং শর্ট কোশ্চেন এবং 2 নাম্বারের প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্কুল নাম্বার 8 নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।